নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 9 জুলাই শিল্প ধর্মঘট। তা ফি বছরই এরকম একটা শিল্প ধর্মঘটের ডাক দেয় বামপন্থী ট্রেড ইউনিয়ন, সঙ্গে অন্যান্য ট্রেড ইউনিয়নও থাকে। তাদের দাবি দাওয়াগুলো যে অযৌক্তিক সেটা কিন্তু একবারেও নয়। দাবি দাওয়াগুলো খুবই যৌক্তিক, কিন্তু দাবি দাওয়া আদায় করতে গেলে বহু ব্যবহারে জীর্ণ এই বন্ধ নামক যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু আর কাজে দেয় না। সাধারণ মানুষ কিন্তু তিতিবিরক্ত হয়। একে ঘোর বর্ষা, তার মধ্যে বাস ট্রাম চলছে না, কম চলছে, আবার সরকার বলেছে সরকারি কর্মচারীদের হাজিরা দিতেই হবে। সাধারণ মানুষকে নাকাল করে কোনো ধরনের আন্দোলন সফল হয় না। এগুলো হচ্ছে আন্দোলনের নামে খেলা। ক্রমশ অপ্রাসঙ্গিক বামেরা নিজেদের জানান দিতে চায়, কেউ কেউ গ্রেপ্তার বরণ করে, টিভি ক্যামেরার সামনে উচ্চকিতে নানা রকম স্লোগান দেয়, দেখাতে চায় তারা কত বড় বিপ্লবী। আসলে তারা কিন্তু ওই সমাজ মাধ্যমে লাল ফৌজ, বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ। যাই হোক, তো ওই ডায়ালগ আছে না, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, একটা সিনেমার ডায়ালগ, খুব পপুলার হয়েছে। বিরোধী দলনেতা মাঝে মধ্যেই বলেন বঙ্গেশ্বরীকে কটাক্ষ করে, কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি না যে বঙ্গেশ্বরী বেশ ভীত। কারণ একটা রাজবংশী সম্প্রদায়ের একজন মানুষের নামে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একটা চিঠি এসছে বা নোটিশ এসছে যে তুমি তোমার নাগরিকত্বের সপক্ষে প্রমাণ দাখিল করো। ব্যাস, রে রে করে নেমে উঠেছে তৃণমূল। এই দেখো, প্রান্তিক বঞ্চিত সংখ্যালঘুদের এনআরসি করে দেশ ত্যাগ করতে বাধ্য করছে বিজেপি। আসাম সরকারের কোনো এখতিয়ার আছে এই রাজ্যে এনআরসি করার? আসলে এনআরসি এখন হচ্ছে না। আর কোচ রাজবংশী সম্প্রদায়কে এনআরসির আওতা থেকেই বাদ দেওয়া হয়েছে, এটা ঘোষিত। কিন্তু ওই একটা কিছু যদি সামনে পায় তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে রে 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 করে নেমে পড়ে। আসলে কি বলবো, বিভ্রান্তি তৈরি করা। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বিজেপির যথেষ্ট জনভিত্তি আছে। ওই কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী। লোকসভা নির্বাচনে তারা কুচবিহার ছাড়া জিতেছে, তো উত্তরবঙ্গের 8টার মধ্যে 6টা তো তারা জিতেছে। তো এখন 54টা বিধানসভা কেন্দ্র আছে। আগের বারও সেখানে 30টা আসন পেয়েছিল বিজেপি। এবারও যাতে বিজেপির আসন সংখ্যাকে কমিয়ে তৃণমূলের আসন সংখ্যা বাড়ানো যায়, সেই জন্যই আগে ভাগে নানাবিধ উপায় অবলম্বন করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে বার্তা দিলেন, তাতে আমার মনে হচ্ছে যেন খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে শাসক দল। আসলে কোনো কিছুই তো তাদের পক্ষে যাচ্ছে না। চিহ্নিত দাগিরা যাতে এসএসসির পরীক্ষায় বসতে পারে, সেজন্য এসএসসি, রাজ্য সরকার একযোগে আদালতের দ্বারস্থ হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে একেবারে চিহ্নিত দাগিদের বেতন ফেরত দিতে হবে, তারা পরীক্ষায় বসতে পারবে না। তখন এসএসসি আর রাজ্য সরকার বলছে কোথায় সুপ্রিম কোর্টে এরকম নির্দেশে তো এরকম বলা নেই। সৌগত ভট্টাচার্য মাননীয় বিচারক রাজ্য সরকারের দাবি মতো স্থগিতাদেশ দেননি, চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এ সুপ্রিম কোর্ট অব্দি যাবে। কারণ দাগিদের কাছ থেকে তো টাকা নিয়েছে তৃণমূলের নেতারা। সেই দাগিদের যদি আমও যায় ছালাও যায়, তারা তো আর ছেড়ে কথা বলবে না তৃণমূলের নেতাদের। সেই পরিস্থিতিকে ঠেকাতে সরকার যে কোনো মূল্যে দাগিদের বাঁচাতে চাইছে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন, যোগ্য মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম দরদ নেই সরকারের। শুধুমাত্র তৃণমূলের নেতাদের যারা টাকা দিয়েছেন তাদেরকে দুধে ভাতে রাখবার জন্য যা করার তা তারা করবে। বড় বড় আইনজীবী নিয়োগ করছে, সুপ্রিম কোর্ট অব্দি যাবে, সেখানেও মুখ পড়বে। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে
যে একেবারে চিহ্নিত দাগি তাদের বেতন ফেরত দিতে হবে, তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে না, তাও রাজ্য সরকার যাচ্ছে। আবার দেখুন টিভি চ্যানেলের পাতায় খবরের কাগজ খুললে কি দেখা যাচ্ছে, এখন অনেক ভাইপো গ্যাং তাদের সব এক্সপোজ হচ্ছে। কেউ সোনারপুর কলেজে 44 বছর বয়সের ছাত্র নেতা, সেটা 18-19 বছর বয়সী মেয়েকে দিয়ে মাথা টেপাচ্ছে, বলছে নাকি এটা এআই ম্যানুফ্যাকচার ভিডিও, জানি না। শুভেন্দু 50 জন ভাইপো গ্যাং, ওর বাসায় ভাইপো গ্যাং এর সদস্যদের নাম বলেছেন, যারা ক্যাজুয়াল হিসাবে ঢুকেছিল তারপরে পার্মানেন্ট হয়েছে। শুভেন্দুর অভিযোগ এদের মাধ্যমে টাকা তোলা হয় এবং সেই টাকাটা ভাইপোর কাছে পৌঁছে যায়, এটা ওর অভিযোগ। শুভেন্দু বলেছে এ তো পায়লা ঝাঁকিয়ে আরো 1000 জনের নাম পরিচয় সে প্রকাশ করে দেবে। শিক্ষাটা তো একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে, শিল্প নেই। আবার বলছে শিল্প কনক্লেভ করবে। 7 বছর ধরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, ক টাকা ইমপ্লিমেন্ট হয়েছে ভাই, কটা কর্মসংস্থান হয়েছে তার তথ্যটা দিন, পরিসংখ্যানটা দিন। মুখের কথায় অনেক বিনিয়োগ আসে, বাস্তবে কতটা বিনিয়োগ হয়েছে, কলকারখানা কত হয়েছে? মাননীয়ার হাসি মুখের ছবি তো বেশি খুব একটা দেখি না খবরের কাগজে যে কলকারখানার উদ্বোধন করছেন। এই নির্বাচন আসছে, আবার একটা ধাপ্পা দেওয়ার চেষ্টা। বিনিয়োগের প্রস্তাবে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ, কেন্দ্র সরকার বলেছে, কিন্তু বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম 10-12টা রাজ্যের মধ্যে নেই। আরে প্রস্তাব তো অনেক আসতে পারে, প্রস্তাব কতটা বাস্তবায়িত হলো এটার উপরেই নির্ভর করে শিল্পায়নে রাজ্য কতটা এগিয়েছে। সেখানে আমরা ডাহা ফেল বলার কোনো অপেক্ষা রাখে না। দেখুন দিলীপ বাবু শেষ পর্যন্ত তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরেছেন, শ্রমিক বাবুর সঙ্গে দেখা করেছেন, এবং শ্রমিক বাবু তো প্রথম থেকেই বলছিলেন দিলীপ বাবু কোথাও যাবেন না, যেখানে ছিলেন আছেন থাকবেন। দিলীপ বাবুকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে ওই দুর্গাপুরে নিয়ে যাওয়াকে আমি পছন্দ করিনি। একেবারে শেষ মুহূর্তেই সিদ্ধান্তটা হয়েছিল, দিলীপ বাবু দলের সিদ্ধান্ত মেনে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই থেকেই তার মনে ক্ষোভ আছে, তারপরে তিনি হেরে গেলেন। তবে দিলীপ বাবু ওই পুরীর জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমার মনে হয় যে ঠিক কাজ করেননি। তিনি পরে যেতে পারতেন, ধর্মস্থানে কেন যাবেন না? কারো কি ঠেকা নেওয়া আছে যে তার ধর্মস্থান? সবাই যেতে পারে। কিন্তু রাজ্যে যখন বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ বাবুর হাসি মুখের ছবি, অন্তরঙ্গতার ছবি, এটা বিজেপির কর্মী সমর্থকদের কাছে ভালো বার্তা যায়নি, এমনকি সংঘও তো অসন্তুষ্ট হয়েছে, এবং সেই জন্য দিলীপ বাবুকে কোনো অনুষ্ঠানে ডাকাও হতো না। আর দিলীপ বাবু যদি তৃণমূলে যোগ দিতেন, দিলীপ বাবুর যতটুকু বিশ্বাসযোগ্যতা আছে সেই বিশ্বাসযোগ্যতাটুকু থাকতো না। দিলীপ বাবু সাংগঠনিক নেতা, তার আমলে তার টিমের সময় বিজেপির ফল ভালো হয়েছিল, কর্মী সমর্থকদের পাশে থাকেন, রাস্তাতে থাকেন, তার সেই অর্থে কোনো ভ্যানিটি নেই। আমার মনে হয় দিলীপ বাবু আবার পুরনো ফর্মে ফিরবেন এবং 26-এর নির্বাচনের আগে শ্রমিক বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, দিলীপ বাবু, যারা বিজেপির পরিচিত মুখ এই রাজ্যে, তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। তৃণমূল আশা করেছিল যে সোমেন মিত্রর মতো দিলীপ ঘোষও শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দেবে এবং তখন দিলীপ বাবুকে তারা ডাম্প করে দেবে। যে চরিত্রগুলো সোমেন বাবুকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতে কার্যত বাধ্য করেছিল, সোমেন বাবুর সহধর্মিনীর উপর চাপ তৈরি করে, সেই চরিত্রগুলোই এবারও সক্রিয় হয়েছিল যে দিলীপ বাবুকে তৃণমূলে নিয়ে যেতে। তৃণমূলে গেলে পরে দিলীপ বাবুর যা প্রাসঙ্গিকতা আছে এখনো, সেই প্রাসঙ্গিকতা থাকতো না। যারা যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তাদের অবস্থাটা এখন দেখুন, তারা আগে কি ছিলেন, এখন কি হয়েছে। কেউ কেউ মন্ত্রী হয়েছেন, কোনো মানে ভূমিকাই নেই, সব ল্যাম্পপোস্টের মতো।
আর দিলীপবাবু বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, এখনো পর্যন্ত সফলতম। তার এই বিলম্বিত বোধোদয়কে সাধুবাদ জানায়। এবং শ্রমিকবাবু যেহেতু আদি বিজেপির, সবাইকে নিয়ে তিনি চলতে চাইছেন, সেই জন্যই তিনি বার্তাটা দিয়েছেন। এবং তিনি কি বলেছেন, যে যারা ঘাম রক্ত ঝরিয়ে অনেক স্যাক্রিফাইস করে তৃণমূলটা করেছিলেন, 11 সালে পালা বদল হয়েছিল, তাদের কিন্তু আর তৃণমূলের প্রথম সারিতে দেখা যায় না। তৃণমূলের প্রথম সারিতে আছে যারা, তারা সব ভুঁইফোর, কিছু ভাইপো ব্রিগেড, কিছু 11 সালের পরে লাইমলাইটে আসা। তৃণমূলের পুরনো কর্মীরা, নেতারা কোথায়? তারা দেখেন, পাড়ায় দেখেন, দলের অফিসে দেখেন, দলের সামনের সারিতে দেখেন, তাদের স্যাক্রিফাইস কিন্তু কম নয়। তাদের ঘাম রক্তের বিনিময়ে কিন্তু তৃণমূল 2011 ক্ষমতায় এসেছিল। তারা এখন প্রাক্তজন। শ্রমিকবাবু তাদেরও বার্তা দিয়েছেন। বাম কংগ্রেসকে তো তিনি লাগাতার বার্তা দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বলছেন যে রাজ্য বাঁচাতে এগিয়ে আসুন। এখানেই আমার বাম কংগ্রেসের সমর্থকদের উদ্দেশ্যে কয়েকটা কথা। দেখুন, আপনাদের আদর্শ থাকতেই পারে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, ব্যতিক্রম তৃণমূল। ওদের একটাই আদর্শ, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। বামেদের আদর্শ আছে, কংগ্রেসের আদর্শ আছে, বিজেপির আদর্শ আছে। কিন্তু 4 দশকে চিয়াং কাই শেক এবং মাও জেদং তো হাত মিলিয়েছিলেন জাপানি আগ্রাসনের বিরুদ্ধে। সম্পূর্ণ 2 মেরুতে থাকা 2 ব্যক্তিত্ব হাত মিলিয়েছিলেন পরিস্থিতির বাধ্যবাধকতার জন্য। 77-এর নির্বাচনে জয়প্রকাশ নারায়ণের আহ্বানে জনসংঘ, বামপন্থীরা, জনতা পার্টি মানে সমাজবাদী সবাই একজোট হয়েছিল। হননি কি? হয়েছিল। তাহলে কখনো প্রয়োজন হয়, সময়ের প্রয়োজনে, যে ওইসব ছুতমারগুলোকে দূরে সরিয়ে রেখে রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তব করার জন্য একটা ব্রড বেস অ্যালায়েন্স করা প্রয়োজন। কিন্তু না, বামপন্থীরা তো করবেন না। বামপন্থীরা লাল ঝান্ডাকে উড্ডীন রাখবেন, তৃণমূলকে সমর্থন করবেন বকলমে ঘুরিয়ে। ওদের সবকিছুই ঘুরিয়ে, ওরা কৌশল পার্টি না। কিন্তু সুজন, সেলিম, শতরূপ, এরা যাই বলুন না কেন, বামপন্থী কর্মী সমর্থকরা এবার ওদের কথা শুনবে না। ওরা বলে আমাদের সমদূরত্ব, বিজেপি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, এর সঙ্গে কোনো সমঝোতা নেই। খুব ভালো। আচ্ছা, পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী লড়াইটা কে করছে? মানুষ কাকে মনে করছে? তৃণমূল করছে। আপনি তার মধ্যে বলতে পারেন তৃণমূল বিজেপির সফট অ্যালি, বি টিম, সেটিং, এইসব বস্তা পচা কথার তো কোনো মানে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে তো, ধর্মীয় সংখ্যালঘুরা তো দেখছে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইটা করছে। এবং INDI জোটের শরিক দলগুলোও মনে করে যে তৃণমূলের কাছে বিজেপি জব্দ হয়েছে। তাহলে আপনাদের যদি বিজেপি বিরোধী লড়াই করাটাই অগ্রাধিকার হয়, তাহলে তৃণমূলের ছাতার তলায় চলে যান, অসুবিধা কি? তাহলে তো বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না। আরে ফিশ ফ্রাই তো খেয়েছিলেন নবান্নে গিয়ে সূর্যবাবু, বিমানবাবু, আরেকবার খান, বলুন যে বিজেপি এখন পশ্চিমবঙ্গে বিজেপি আগ্রাসন শুরু করেছে, ধর্মের ভিত্তিতে বিভাজন করছে, ওরা এনআরসি চালু করবে, ভোটার তালিকা থেকে প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিকদের বাদ দিতে চাইছে। বাংলার উপর এই আগ্রাসন আমরা মেনে নেব না। বিজেপি বিরোধী সব শক্তি একজোট হয়। আরে তৃণমূল তো এই রাজ্যে বিজেপি বিরোধী বৃহৎ শক্তি, তাদের সঙ্গে হাত মেলা।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমরা বিজেপি বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে আপনার সঙ্গী, আপনি আমাদের অ্যাকোমোডেট করুন। আরে কংগ্রেসকে ছেড়ে দিন, কংগ্রেস তো জোলের লাউ অম্বলের কদু। কংগ্রেসের অনেক কিছু অংশ আছেন যারা নেতৃত্বানীয়, তারা খুব দুর্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। শুভঙ্কর খুব ভালো ছেলে উনি, কিন্তু শুভঙ্কর তো আর অধীর চৌধুরী নয়, সেই গাটসও নেই। যে কোনোভাবে যদি একবার একটা বিধায়ক হওয়া যায়, সরকার যদি আসে, তাহলে কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রিসভায় যাওয়া যায়। এতদিন রাজনীতি করেছেন শুভঙ্কর, কখনো জিততে পারেননি। এবার যদি কপালে শিখে ছেড়ে জিতে মন্ত্রী টন্ত্রী হতে পারেন, ও রাহুল গান্ধী যদি বলেন প্রদেশ কংগ্রেস আর বাম সঙ্গ করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা আসন দিচ্ছে আপনি নিয়ে নিন, লড়াই করুন, 5টা 10টা 15টা, হাসতে হাসতে শুভঙ্কররা নিয়ে নেবে। আর বামেদের বিজেপি বিরোধী লড়াই প্রথম থেকেই তারা বলেন ওটা নিয়ে তাদের কোনো সমঝোতা নেই, তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করুন, তাই তো বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না। আর যদি চান পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হোক, সেই পরিবর্তনে আপনাদের ভূমিকা থাকুক, তাহলে রাজ্যের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য যা করণীয় তা করুন। এখন ঝান্ডার রং দেখার সময় নয়। যদি আপনারা বলেন না যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও আমাদের লড়াই, কিন্তু আপনারা ভোটে প্রার্থী দিয়ে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করেন, এগুলো মানুষ বোঝে। তাহলে আপনাদের বাঁচতে হবে। বিজেপি বিরোধী লড়াইটাকে তুঙ্গে নিয়ে যেতে, বিজেপি বিরোধী ভোটকে ভাগ করবো না, তৃণমূলের ছাতার তলায় চলে যাবে। রাজনীতিতে সব সম্ভব, চিরস্থায়ী শত্রু চিরস্থায়ী মিত্র বলে কিছু হয় না। বিজেপি যদি দেশের কাছে, বাংলার কাছে সব থেকে বড় বিপদ বলে আপনারা মনে করেন, তাহলে কিন্তু তৃণমূল, বামপন্থী এবং কংগ্রেসের একটা অ্যালায়েন্স হওয়া দরকার। আর যদি মনে করেন রাজ্যের মানুষের আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দেবেন, তারা ভাবুন কি করবেন। আপনারা কিন্তু নিজের শক্তিতে 1-8টা আসন জিততে পারেন, কিন্তু অনেক আসনে আপনারা তৃণমূলের সুবিধা করে দেবেন ভোট কেটে, তৃণমূল বিরোধী ভোট কেটে, যেগুলো খুব নেক টু নেক লড়াই হবে, সেখানে 3-4 হাজার ভোটে ফয়সলা হয়ে যায়, দেখবেন আপনার ওই ভোটটা পাচ্ছেন। কেউ আপনাদের বলবে যদি তৃণমূলের বি টিম সে অন্যায় কি করছে। আর এটাও যদি আপনাদের মনোপুত না হয়, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় খুব ভালো বলেছেন, ভোটেই লড়বেন না, 5টা বছর বাদ দিন। সরাসরি সংঘাতক, সরাসরি সংঘাতক, হ্যাঁ মমতা না মমতার মধ্যে। ভাবের ঘরে চুরি করবেন না। আপনারা পশ্চিমবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষার কে যদি খুন করেন, আপনাদের এই ছুতমার্গের জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ক্ষমা করবে না। ওই 5%টা 1% গিয়ে দাঁড়াবে, দেখে নেবেন। আবার যদি মনে করেন না না বিজেপি বিরোধী লড়াইটাই আমাদের প্রায়োরিটি, তৃণমূলের সঙ্গে যান, তাহলে বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না। একটা সিদ্ধান্তে আপনাদের পৌঁছতে হবে। আপনাদের ওই বস্তা পচা তত্ত্ব, বুলি, বড় বড় কথা আর ভোটের বাজারে তৃণমূলকে সমর্থন করে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার চেষ্টা, এই খেলা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে, সেই জন্য 5% নেমেছে। এবার ওই খেলা খেললে 1% নামবেন, চ্যালেঞ্জ করলাম, 1% নামবেন। এনাফ ইজ এনাফ। খালি বড় বড় বাতেলা, বাস্তবে অস্তিত্ব নেই, পরজীবীর মতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে আছেন তৃণমূলের আঁচলের তলায়।
ডিলটা কি কমরেড? ডিলটা কি? কি ডিল করেছেন আপনারা শাসক দলের সঙ্গে? এই যে তৃণমূল বিরোধী ভোট কেটে শাসককে সুবিধা করেছিলেন 21-এ, কিছুটা 24, আপনাদের ডিলটা কি? কিসের বিনিময়ে আপনারা এই খেলাটা খেলছেন? সাহস থাকলে বলুন মানুষের কাছে গিয়ে যে এই চুক্তি আমাদের সঙ্গে হয়েছে তৃণমূলে। সাহস থাকলে বলুন। আর যদি মনে করেন বাংলা উচ্ছন্নে যাক, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়ছে, বিজেপির আগ্রাসনকে রোখার জন্য আমাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে যাতে বিজেপি বিরোধী ভোটটা ভাগ না হয়, সেটাই করো। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে দয়া করে প্রতারণা করবেন না আপনাদের ওই নানাবিধ তত্ত্বকথার মোড়কে। যদি করেন জনতার আদালতে দোষী সাব্যস্ত হবেন এবং শূন্য থেকে মহাশূন্যের দিকে যাত্রা শুরু করবেন। মিলিয়ে নেবেন আমার কথা।